হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি জয়িতা। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আমার এন্ডোমেট্রিওসিসের জার্নি। প্রায় 6.5 বছর ধরে আমি এই হেলথ ইস্যুর মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবং এই হেলথ ইস্যু থাকাকালীন আমার যে শারীরিক সমস্যাগুলো হতো সেগুলো কিন্তু শুধু আমার স্বাভাবিক জীবনযাপন নয়, আমার কাজের ক্ষেত্রেও অনেকটাই প্রভাব পড়ে এবং তার কারণেই আমি এখন একজন হাউসওয়াইফ। আমার এই জার্নি সম্পর্কে অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে আমি আমার পরিচয়টা দিই। আমার নাম জয়িতা বৈতালিক। বাই প্রফেশন আমি আগে একজন ফিজিওথেরাপিস্ট ছিলাম, কিন্তু এখন এই শারীরিক সমস্যার কারণে আমি একজন হাউসওয়াইফ। আজকে আমি এই জার্নিটা যে আপনাদের সঙ্গে শেয়ার করছি তার কারণ হলো প্রায় 6.5 বছর ধরে আমি যে পেনফুল কন্ডিশনের মধ্যে দিয়ে গেছি। সেই সময় কিছুটা নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার অভাবে এবং কিছু ইনফরমেশনের অভাবে, যেমন এই শারীরিক সমস্যা শুধু মেডিসিন নয়, আরও অন্যান্য অনেক উপায় আছে যার দ্বারা এই সমস্যাটিকে কন্ট্রোল করা যায়, সেই সম্বন্ধে কিন্তু আমি কোথাও থেকে সেইভাবে কোনো ইনফরমেশান পাইনি। যার কারণে ডে বাই ডে আমার সমস্যা অনেক বাড়তে থাকে, যেটা শুধু আমার ফিজিক্যাল হেলথ নয়, আমার মেন্টাল হেলথকেও অনেকটা হ্যাম্পার করে। আর সেটার প্রভাব কিন্তু আমার সাথে যারা ছিল সেই সময় তাদের উপরেও পড়ে। যেসব মেয়েরা আমার মতন সেম কন্ডিশনের মধ্যে দিয়ে সাফার করছে, তারা যাতে এই একই ফেজটা না কাটায় তার জন্য কিন্তু আমার ভিডিওটা এইভাবে আপনাদের সামনে আনা। এবার বলি আমার এন্ডোমেট্রোসিস কখন ধরা পড়ে। এন্ডোমেট্রোসিস প্রথম আমি জানতে পারি 2019-এ এবং সেই সময় থেকে আমার ট্রিটমেন্ট শুরু হয়। কিন্তু সেই ট্রিটমেন্ট দুর্ভাগ্যবশত আমি 2 বছর মতন কন্টিনিউ করতে পারি। এই ট্রিটমেন্ট চলাকালীনও কিন্তু আমার বিভিন্ন ধরনের সমস্যা হতো, এগুলো কিছুভাবে ম্যানেজ হয়ে যেত। কিন্তু যখন আমার বিয়ে হলো, আফটার ম্যারেজ আমার সমস্যাগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং সেটা শুধু স্বাভাবিক জীবনযাপনে নয়, আমার প্রফেশনাল লাইফে, আমার ম্যারেজ লাইফেও অনেকটাই প্রভাব ফেলতে শুরু করে। তো তখন আবার আমি ডক্টর দেখাই। আমার এই ট্রিটমেন্ট ডিটেলস তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে বলি এন্ডোমেট্রিওসিস কী। এন্ডোমেট্রিওসিস একটা ইনফ্ল্যামেটারি গাইনোকোলজিক্যাল হেলথ কন্ডিশন। আমাদের পেলভিক ক্যাভিটির মধ্যে থাকা ইউটেরাস, ওভারি আর ফ্যালোপিয়ান টিউবের আউটার ওয়ালে প্রত্যেক মাসের পিরিয়ডের সময় পিরিয়ডের ব্লাড যেমন বডি থেকে বাইরে বেরিয়ে আসে, তেমন সেটা ব্যাকফ্লো করে আমাদের পেলভিক ক্যাভিটির মধ্যে জমা হতে থাকে এবং তার ফলে এই সেল লাইনিং তৈরি হয়। আর সেই কারণে আমাদের এই তলপেটের মধ্যে বা ক্যাভিটির মধ্যে থাকা আদার স্ট্রাকচার, যেমন রেকটাম, ইউরেথ্রা, ইন্টেস্টাইন এবং আদার সফট টিস্যুস, এগুলো এই প্রোডাক্টিভ স্ট্রাকচারের সঙ্গে অ্যাডিশন মানে জড়িয়ে যেতে শুরু করে। আর তখনই কিন্তু এই পুরো কন্ডিশনটাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। তো এন্ডোমেট্রিওসিস থাকলে যে শুধু পিরিয়ডের সময়ই সমস্যা দেখা যায় এটা নয়, পিরিয়ড বন্ধ থাকাকালীন বাকি সময়েও কিন্তু এর বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। আমার ক্ষেত্রেও যত দিন যেতে থাকে পিরিয়ড ছাড়াও কিন্তু বাকি সময়ে সমস্যাগুলো দেখা যেত এবং সেটা কিন্তু ডে বাই ডে বাড়তে থাকে। তো আমার যে সিমটমসগুলো দেখা যেত সেটা কিন্তু ট্রিটমেন্ট শুরু হওয়ার আগে এক ধরনের ছিল এবং ট্রিটমেন্ট শুরু হওয়ার পরে বা ডিসকন্টিনিউ হওয়ার পরে যে সিমটমসগুলো অবশ্যই কিছুটা কন্ট্রোলে আসে, কিন্তু বিষয়গুলো একটু চেঞ্জ হয়ে যায়। বিফোর ট্রিটমেন্ট পিরিয়ডের সময় আমার হেভি ব্লিডিং থাকতো এবং সেটা 6 থেকে 7 দিন স্টে করতো। তার সাথে থাকতো অ্যাবডোমিনাল পেন। আর সেই পেনটা এতটাই শার্প থাকতো যে আমি যে পজিশনে থাকতাম সেই পজিশনেই থাকতে হতো যতক্ষণ না আমার পেন কমছে। এবং তার সাথে থাকতো ডিহাইড্রেশন, কনস্টিপেশন এবং এক্সেসিভ মুড সুইং। তো এরপরে যখন আমার ট্রিটমেন্ট শুরু হয় তখন কিন্তু এই সিমটমগুলো কিছুটা চেঞ্জ হয়ে যায়। যেমন আমার এই পিরিয়ডের যে ডেটা সেটা কিন্তু কমে আসে। সেটা প্রথমে 4 থেকে 5 দিন স্টে করতে শুরু করে এবং পিরিয়ডের সময় আমি আগে লক্ষ্য করতাম ব্লাডের পরিমাণ বেশি থাকতো। কিন্তু পরে যখন ট্রিটমেন্ট শুরু হলো তখন দেখলাম ব্লাডের তুলনায় ক্লট বেরোতো প্রচুর বেশি এবং তার সাথে যে অ্যাবডোমিনাল পেন বা ক্র্যাম্প থাকতো সেটা কিন্তু একটা ডাল টাইপের ক্র্যাম্প থাকতো এবং সেটা সারাদিন স্টে করতো। তার সাথে থাকতো আমার লোয়ার ব্যাক পেন এবং কখনো, কখনো এই পেন আমার থাইয়ের দিকেও যেত। এছাড়া তার সঙ্গে কনস্টিপেশনও থাকতো। তো যখন আমার ট্রিটমেন্ট ডিসকন্টিনিউ হয়ে যায় তখন আমি দেখি আমার পিরিয়ডের ডে সাডেন কমে যায়। মানে 2 থেকে 3 দিন ম্যাক্সিমাম থাকতো এবং তার সাথে ফ্লোও অনেক কমে যায় এবং সবথেকে যে বিষয়টা আমার ট্রিগার করে সেটা হলো যখনই আমার স্টুল পাস করতাম তখন আমার কিন্তু রেকটাম এরিয়াতে পেন হতো।
তো এন্ডোমেট্রিওসিসে ইন জেনারেল বাওয়েল মুভমেন্ট এবং ইউরিনেশনের সময় পেন এটা কিন্তু দেখা যায়। তো আমার ক্ষেত্রে ইউরিনেশনের সময় পেন হতো না, কিন্তু বাওয়েল মুভমেন্টে পেন হতো। আর সেটা শুধু পিরিয়ডের সময় নয়, পিরিয়ড বন্ধ থাকাকালীনও কিন্তু এই সমস্যাটা আমি পরে নোটিস করতে থাকি। এবার বলি আমার ট্রিটমেন্ট সম্বন্ধে। এন্ডোমেট্রিওসিস আমার প্রথম ধরা পড়ে 2019-এ, আর সেই সময় থেকেই কিন্তু আমার ট্রিটমেন্ট শুরু হয়। প্রথম টানা 3 মাস আমার একটা হরমোন ইনজেকশনের মাধ্যমে ট্রিটমেন্ট হয়। সেই সময় কিছু স্ক্যানও করা হয় এবং স্ক্যানের মাধ্যমে যা যা জানা যায় সেটা হলো আমার ইউটেরাসে একটা ফাইব্রয়েড আছে এবং 2টো ওভারিতে চকলেট সিস্ট আছে। তো যথারীতি সেইগুলো দেখেই আমার এই ইনজেকশন স্টার্ট হয় এবং 3 মাস পরে আবার আমার টেস্ট করা হয়। যখন এই জিনিসগুলোর সাইজ কমে আসে তখন আমাকে মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। তো সেটাও ছিল হরমোন মেডিসিন এবং যথারীতি কয়েক বছর পরে আমার বিয়েও হয় এবং যেহেতু আমি আগে জানতাম এন্ডোমেট্রিওসিস ইনফার্টিলিটির কারণ হতে পারে, তো বিয়ের আমি 1.5 বছর পরে ডক্টর দেখাই। শুধু যে এন্ডোমেট্রিওসিস ইনফার্টিলিটির কারণ হতে পারে এই চিন্তাটা নিয়েই যে ডক্টর দেখাই এরকম নয়। আমার কিছু অন্য ধরনেরও সমস্যা দেখা যেতে শুরু করে, যার কারণে কিন্তু আমি আবার ডক্টর দেখানোর ডিসিশন নিই। তো এখন আমি থাকি শিলিগুড়িতে। তো শিলিগুড়িতে আমি 2 জন ডক্টরের খোঁজ পাই। একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট আর একজন গাইনোকোলজিস্ট। কিন্তু তিনি এই ধরনের মানে এন্ডোমেট্রিওসিস, পিসিওডি বা অ্যাডিনোমায়োসিস এই ধরনের সমস্যাগুলোর উপরে কাজ করেন এবং ল্যাপ্রোস্কোপি সার্জারিও করেন। তো আমি এই 2 জন ডক্টরকেই দেখাই। 2 জন ডক্টর আমার আগের যেসব রিপোর্ট ছিল সেগুলো এবং সেই সময়ে কিছু রিপোর্ট ওনারাও করতে বলেন। তো সেই সমস্ত রিপোর্ট দেখার পরে এবং আমার প্ল্যান কী সেটা জানার পরে ওনারা দুজনেই একই অ্যাডভাইস দেন যে ল্যাপ্রোস্কোপি সার্জারি করার। যিনি আমার ল্যাপ্রোস্কোপি সার্জারি করেন উনি আমাকে সার্জারির পরে কিছু বিষয় সম্বন্ধে ক্লিয়ার করেন। যেমন আমার এই সমস্যাটি যখন আমার ফার্স্ট পিরিয়ড শুরু হয়, সেই সময় থেকেই আস্তে আস্তে বয়স বাড়ার সাথে এবং আমার শরীরের মধ্যে হরমোনাল চেঞ্জেস এবং ইমিউনিটি সিস্টেমের ডিসফাংশনের কারণে এই সমস্যাটি কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করে। বলেন যে যদি 10টা মেয়ে ধরা হয় তাহলে তার মধ্যে যে কোনো একটা মেয়ে এই এন্ডোমেট্রিওসিসে সাফার করে এবং এন্ডোমেট্রিওসিস এমন একটা সমস্যা যেটা কিন্তু ফুললি কিউরেবল নয়। এটাকে কন্ট্রোল করা যায় এবং সময়ের সাথে সেটা স্টেবল কন্ডিশনে এসে যায়। আফটার সার্জারি আমি ওনারই অ্যাডভাইস অনুযায়ী চলছি। আর ওনার লাস্ট অ্যাডভাইস এটাই ছিল যে মেডিসিনের সাথে আমাকে একটা প্রপার ডায়েট এবং হেলদি লাইফস্টাইল আর এক্সারসাইজের মাধ্যমে এই এন্ডোমেট্রিওসিসের সমস্যাকে কন্ট্রোল করতে হবে এবং আমি সেটাই ফলো করে যাচ্ছি। তো এখন আমি অবশ্যই আগের তুলনায় অনেকটা বেটার কন্ডিশনে আছি। এখন আমার পিরিয়ড হচ্ছে না। সার্জারির 1 দিন পরে আমার পিরিয়ড হয়, সেটা 4 দিন থাকে এবং তারপর থেকে পিরিয়ড বন্ধ আছে আমার এখন। তো উনি আমাকে ডিসচার্জের সময় বলেই দেন যখন আমার পিরিয়ড শুরু হবে তখন হয়তো পেন হতে পারে বা সেই আগের মতন ডিসকমফর্ট শুরু হতে পারে। তো সেগুলো কন্ট্রোল করতে হলে আমাকে এই ডায়েট, লাইফস্টাইল চেঞ্জেস আর এক্সারসাইজ এই 3টে জিনিসকে লাইফ লং মেনটেন করে যেতে হবে। তো এটাই আমার পুরো এন্ডোমেট্রিওসিসের জার্নি। এখানে একটা কথা উল্লেখ করি, অনেক মহিলার এন্ডোমেট্রিওসিস থাকে, তাদের সেটা ডায়াগনোজ হয় না, কিন্তু তারা নর্মালিও কনসিভ করতে পারে। ডিপেন্ড করে একটা মহিলার ইমিউনিটি সিস্টেম এবং এন্ডোক্রাইন সিস্টেমের উপর। তাই এটাই বলবো, এই সমস্যা নিয়ে চিন্তা করার দরকার আছে কিন্তু দুশ্চিন্তা না। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আরও অনেক ইনফরমেশান আছে যেগুলো কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা কখনোই সম্ভব নয়। নেক্সট ভিডিও আসা অবধি একটু অপেক্ষায় থাকতে হবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আশা করি আমার এই ভিডিওটি কখনো হয়তো আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে উঠতে পারে। তাই যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকার চেষ্টা করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।